আজকে তোদের আমি 20 নম্বর অধ্যায় 271 পৃষ্ঠা 271 পৃষ্ঠা 20 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের এবং চতুর্ভুজের ক্ষেত্রফল দুটোরই ক্ষেত্রফল আমরা নির্ণয় করব এবং ত্রিভুজের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব এই চ্যাপ্টারেতে আমরা। ঠিক আছে, তারপর আমরা এখানে বিভিন্ন অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, এখানে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তার একটা পদ্ধতি দেওয়া রয়েছে। আমি শুধুমাত্র তোদের ওখান থেকে নিট রেজাল্ট যেটা আসছে সেই রেজাল্টটাই আমি শুধু লিখব। যেমন মনে কর যদি এই ত্রিভুজটা এরকম হয় যে একটা ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ নাম দিলাম এ, এটা বি, এটা সি ত্রিভুজ। এই এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, এটা x2, y2 এবং এটা x3, y3, তিনটে বিন্দু স্থানাঙ্ক রয়েছে। তাহলে এই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে ইজ ইকুয়াল টু হাফ, মডিউলাস নিচ্ছি কারণটা আমি পরে বলছি, x1 একটা ব্র্যাকেট দিলাম প্লাস x2 একটা ব্র্যাকেট দিলাম প্লাস x3 একটা ব্র্যাকেট দিলাম দিয়ে মডুলাস শেষ করলাম। কেন ব্র্যাকেটগুলো? ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? এখানে 1 লিখেছি, এখানে y2 মাইনাস y3, ঠিক আছে, এখানে 2 লিখেছি, তাহলে y3 মাইনাস y1, এখানে 3 লিখেছি, y1 মাইনাস y2, আর একক হচ্ছে বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল বর্গ একক হবে, আমরা বর্গ এককই লিখবো, কারণ এখানে মিটার বা সেন্টিমিটার কিছু আমরা লিখতে পারবো না, কোথাও দেওয়া থাকবেও না। যদি কোনো জায়গায় বলে দেওয়া থাকে যে এককগুলো মিটার বা সেন্টিমিটারে হবে, সেক্ষেত্রে আমরা বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার লিখতে পারবো। তাহলে x1, x2, x3 বাইরে থাকবে, আর ব্র্যাকেটের মধ্যে 1 রয়েছে, এখানে 2 3, 2 রয়েছে 3 1, 3 রয়েছে 1 2। আবার y গুলোকে বাইরে রেখে x গুলোকেও ভিতরে রাখতে পারিস, ঠিক আছে, তার জন্য কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে তোরা আমি x1, x2, x3 বাইরে রেখেছি, তোরা y1, y2, y3 বাইরে রেখেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? একই উত্তর আসবে। 3 নম্বর হচ্ছে যে যেটা বললাম আমি যে মডিউলাস দিয়েছি, তার কারণটা হচ্ছে যদি কখনো এখানে নেগেটিভ রেজাল্ট চলে আসে এই জায়গাটায়, কিন্তু ক্ষেত্রফল তো নেগেটিভ হবে না, ক্ষেত্রফল অবশ্যই ধনাত্মক রাশি হবে। সুতরাং সেই জন্যই কিন্তু আমরা মডিউলাস দিয়ে যদি কোনো ক্ষেত্রে ঋণাত্মক মান চলে আসে, তাহলে মডিউলাস যেহেতু দেওয়া আছে তার পরম মান আমাদের পজিটিভ মান বা ধনাত্মক মানই পাবো। ওকে, এর এই সূত্রটা কিভাবে এসছে বইতে করে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারবি। এই ক্ষেত্রফলের সূত্রটাকে আরো একটা নতুন ভাবে আমরা অন্যভাবেও আমরা লিখতে পারবো, যে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমরা আরেকটু লিখতে পারবো অন্যভাবে, 1/2 মডিউলাস দিচ্ছি। এখানে একটু ছক করে নিচ্ছি, আমি নিজেটাই করছি। এই x1 y1, x2 y2, x3 y3, আবার প্রথমেরটা চলে আসছি, তিনটে লেখা হয়ে গেছে প্রথমেরটা x1 y1। এরপর উপর থেকে প্রথমটা, এটা 1 2 এখানে আসবে, মানে x1 y2, x1 y2, পরেরটা 2 3 প্লাস x2 y3 প্লাস, আবার উপর থেকে নিচে পরেরটা x3 y1 মাইনাস, এবার নিচে থেকে উপরে যাব 1 2 y1 x2 প্লাস, এখানে নিচে থেকে উপরে y2 x3
y2 x3 প্লাস y3 x1 y3 x1 এত বর্গ একক। এভাবেও আমরা মনে রাখতে পারবো, এভাবেও করতে পারবি, এভাবেও করতে পারিস। এইভাবে মনে রাখার একটা সুবিধা রয়েছে, কারণ যদি এটা ত্রিভুজ না হয়ে যদি চতুর্ভুজ হয়, অর্থাৎ সেক্ষেত্রে চারটে বিন্দু থাকবে আমাদের। যদি এরকম চারটে বিন্দু এ বি সি ডি, এ বি সি ডি, এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, এটা স্থানাঙ্ক x3 y3, এটা হচ্ছে x4 y4 যদি হয়, তাহলে একই রকম ভাবে চতুর্ভুজ এবিসিডি, তাহলে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল একই রকম ভাবে আমরা লিখতে পারবো হাফ, এভাবে সাজিয়ে নেব। অর্থাৎ এখানে লিখবো 1 1 x2 y2 x3 y3 x4 y4, একটা বেশি হলো এখানে, তারপরে আবার প্রথমেরটা ফিরে আসবো x1 y1। একই প্রসেস 1 2, অর্থাৎ x1 y2 প্লাস 2 3 x2 y3 প্লাস 3 4 x3 y4 প্লাস 4 1 x4 y1। এগুলো সবগুলো হলো মাইনাস, একই রকম ভাবে নিচে থেকে যাব 1 2 y1 x2 y2 x3 y2 x3 প্লাস y3 x4 y3 x4 প্লাস y4 x1 y4 x1 মডুলাস দিয়ে বর্গ একক কথাটা লিখব। ঠিক আছে, এই হচ্ছে ক্ষেত্রফলের চতুর্ভুজ যদি হয়, ত্রিভুজ না হয়, যদি চতুর্ভুজ হয়, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে মনে কর এটা চতুর্ভুজ আমরা বললাম, চতুর্ভুজ হলো। এবার যদি কোনো ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজে কিভাবে আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা নির্ণয় করব সেটা একটু দেখে নিই। ঠিক আছে, দেখ ত্রিভুজের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করব। যদি ত্রিভুজটা এবিসি ত্রিভুজ হয়, এ এটা স্থানাঙ্ক x1 y1, বি হচ্ছে x2 y2, আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x3 y3 যদি হয়, তাহলে ভরকেন্দ্র আমরা জানি ত্রিভুজের মধ্যমা তিনটে ছেদ বিন্দু হচ্ছে ভরকেন্দ্র। এখানে অনেকগুলো কথা বলার আছে। এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, আচ্ছা এটা একটা মধ্যমা, তিনটে মধ্যমা। আমরা জানি মধ্যমাগুলো 2:1 অনুপাতে ভরকেন্দ্রে খণ্ডিত হয় মধ্যমাগুলো। এটা আমরা ক্লাস 9-এ যে উপপাদ্য করেছি, মধ্যমা সংক্রান্ত উপপাদ্য, ওখানেই আমরা করেছি। ঠিক আছে, এখন যেহেতু বা তোদের যদি উপাদ্য নাও হয়ে থাকে আমি বলেই দিচ্ছি, এখন মধ্যমাত্রায় সমবিন্দু, আর এটা তোরা সম্ভবত ক্লাস 6 বা 7-এও করে এসেছিস। হ্যাঁ, এই জায়গাটা যাই হোক, তাহলে এখান থেকে আমরা 2:1 অনুপাতে ছেদ করে, আর এটা হচ্ছে মধ্যবিন্দু হবে। এটা মনে কর DEF লিখলাম, DEF। তাহলে এই ডি বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু বিসি এর, সুতরাং ডি বিন্দু স্থানাঙ্ক x2 প্লাস x3 বাই 2 y2 প্লাস y3 বাই 2। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, আর এ বিন্দু স্থানাঙ্ক জানি, এটা 2:1 অনুপাতে ছেদ করে, অর্থাৎ
এটা যদি জি বলি, ভরকেন্দ্র জি, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হবে কি 2 ইন্টু ডি এর এক্স স্থানাঙ্ক, মানে এটা, ঠিক আছে। তারপরে 2 ইন্টু x2 প্লাস x3 বাই 2 প্লাস 1 ইন্টু এক্স এর স্থানাঙ্ক 1 ইন্টু x1 বাই 2 প্লাস 1, কমা y স্থানাঙ্কটা একই রকমভাবে 2 ইন্টু y স্থানাঙ্ক, অর্থাৎ y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইন্টু y1 বাই 2 প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু এই টুগুলো কেটে যাচ্ছে, তাহলে ওপরে থাকছে x1 প্লাস x2 প্লাস x3, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, 2 প্লাস 1 3, একই রকমভাবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এটা জানলাম, এখান থেকে চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা জানলাম, ত্রিভুজে ভরকেন্দ্র কত অনুপাতে ছেদ করে এবং বা ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করতে হবে সেটা জানলাম। এরপর তোদের বই থেকে অঙ্কে আসছি, দেখ এখানে অঙ্ক রয়েছে, একের দাগের একের যেগুলো অঙ্ক রয়েছে, যে শীর্ষবিন্দুগুলো দেওয়া রয়েছে, তাহলে ত্রিভুজের প্রতি ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ একদম সরাসরি এই সূত্রটি আমরা বসিয়ে দিতে পারবো। এই যে প্রথমে সূত্র এখানে করেছিলাম, এই সূত্র অথবা এই সূত্র যেটা ইচ্ছা তোরা সূত্র ব্যবহার করতে পারিস। আমি 2 নম্বর সূত্র ধরেই করছি অঙ্ক, প্রথমেরটাই করছি একের দাগের একের অঙ্কটা, হ্যাঁ, কিন্তু 2 নম্বর সূত্রটা ধরেই করছি। এক্ষেত্রে সাজানোটা আমাদের সুবিধা হবে, অর্থাৎ 2, -2, 4, 2 এবং -1, 3 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল করে লিখবি ইজ ইকুয়াল টু, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ মডিউলাস, হ্যাঁ। এখানে আমরা বিন্দুগুলো সাজিয়ে নিই, 2, -2, 4, 2, -1, 3, আর প্রথমেরটা আবার চলে আসবো 2, -2। সূত্রটা লিখতে পারিস, এই সূত্রটা পুরোটা লিখে নিবি, প্রথমে লিখে নিয়ে তার পরের লাইনে তুই হাফ অফ দিয়ে ক্যালকুলেশনটা করবি। এই যে ক্যালকুলেশনটা আমি এখানে করছি সেটা সেকেন্ড লাইনে হবে, আমি প্রথম লাইনেই করছি। অর্থাৎ উপর থেকে হবে 2 দুগুণে 4 প্লাস 3 4 12, আর মাইনাস মাইনাসে প্লাস, -1 -2 প্লাস 2 মাইনাস 4 দুগুণে 8 -8, মাইনাসে মাইনাসে প্লাস 2, সরি, আর প্লাস 3 দুগুণে 6, তাহলে 12 আর 4 16, 18, মাইনাস 6 আর 2 8 প্লাস -8, এটা 0 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু এত বর্গ একক, বর্গ একক ইজ ইকুয়াল টু 18/2 কাটলে হচ্ছে 9 বর্গ একক, বিয়োগ করলে 18ই হবে, এত বর্গ একক, ঠিক আছে। নেক্সট, একের দাগের অঙ্কগুলো আর বলার দরকার নেই, 2 এর দাগের যে অঙ্কটা রয়েছে দেখ, 2 এর দাগের যে অঙ্কটা রয়েছে, প্রমাণ করি 3, -1, -2, 3 -2 3, -2, -5, 4 আর -1, 1 বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে। আচ্ছা, সমরেখর ব্যাপারটা আমার ওখানে বলা হয়নি, তোরা যে এখানে করেছিলিস দেখ, এখানে এই জায়গাটা করেছিলাম, এই ত্রিভুজটা আমি এখানেই বলে দিচ্ছি। যদি দেখ, যখনই এই মনে কর 1 বিন্দুটাই ধরছি, x1 y1 বিন্দুটা
যদি আমার কাছে আরো নিচে নেমে আসে এই জায়গাতে যদি, তাহলে কি হবে বলতো? এই ত্রিভুজের ক্ষেত্রফল আগের থেকে বেশি হবে না কম হবে? কম, কমে যাবে, কারণ এটা এরিয়াটা দেখ কমে যাচ্ছে, এটা যতটা ছিল তার থেকে কমে গেল ক্ষেত্র। আরো নিচে নিয়ে এলাম এই x1 y1 বিন্দুটা, এই এ বিন্দুটা আমি আরো নিচে নিয়ে এলাম, আরো কমলো। এইভাবে কমতে কমতে যখন এই এ বিন্দুটা যদি এর উপরে চলে আসে, একদম বিসি সরলরেখার উপর যদি আমি টেনে নিয়ে আসি, তখন ক্ষেত্রফল কত হবে? এইভাবে কমতে 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 আরো কমবে, আরো কমবে, কমতে কমতে যখন এর উপরে চলে আসবে, তখন কিন্তু এর ক্ষেত্রফলটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই বি, এ এবং সি বিন্দু তিনটি সমরেখা হচ্ছে। অর্থাৎ সমরেখা হওয়ার শর্ত হচ্ছে যে যে তিনটি বিন্দু সমরেখা হবে সেই বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজ যদি আমি আঁকি, তাহলে বা অঙ্কন করে ক্ষেত্রফল নির্ণয় করি, বা অঙ্কন না করেই যদি ক্ষেত্রফল নির্ণয় করি, ওই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রফলটা 0 আসবে। অর্থাৎ সমরেখা হবার শর্ত হচ্ছে যে এটা ইজ ইকাল টু 0 বা এটা ইজ ইকাল টু 0। হাফ আছে, তাহলে হাফ ইন্টু 0 মানে 0ই আসবে। তার মানে এই রেজাল্টটা ভিতরের এই পার্টটা ইজ ইকাল টু 0 আসবে, বা ভিতরের এই পার্টটা ইজ ইকাল টু 0 আসবে। এইটাই হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। তাহলে এটাকে নিয়েই আমরা এই অঙ্কটা করব, যে তোরা এইভাবেও লিখতে পারিস যে এই বিন্দু তিনটি গঠিত, এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, যেমন ভাবে আমরা আগেও লিখেছিলাম 3 -2 -5 4, ঠিক আছে, এবং -1, এবং 3, -2। তাহলে একই রকম ভাবে 3 4 12, ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু লিখছি তাহলে হাফটা রাখবো, 3 4 12, -5, +2, মাইনাস 5 দুগুণে 10, প্লাস -4 +3 এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ, 12 14 9 হবে, -10 আর 13, 13 থেকে 4 বাদ দিলে 9 হবে। অর্থাৎ এটা কেটে যাচ্ছে, এটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। অতএব আমরা বলবো যে এই বিন্দু কমা সেকেন্ড এই বিন্দুটা কমা এই বিন্দু তিনটি সমরেখ, লিখে দেবো আমরা। ওকে, 3-এর দাগে যে অঙ্কটা রয়েছে একটু দেখ। তিনটি বিন্দু এখানেও বলেছে সমরেখ বলে দিয়েছে, বা কে এর মান কত হলে বিন্দু তিনটি সমরেখ হবে দেখাতে বলেছে। এটাও আমাকে সমরেখ দেখাতে হবে, কে -1, এই বিন্দু তিনটি সমরেখ হবে আমাকে দেখাতে হবে। সমরেখ হতে গেলে তাহলে ক্ষেত্রফলটা 0 আসবে, কিন্তু এখানে সংখ্যা ছিল, কিন্তু সংখ্যার বদল এখানে কে রয়েছে, সুতরাং এখানে কিন্তু সর্বদা 0 আসবে না। এখানে দেখি কি আসে আমাদের, যদি 0 আসেও কি হবে বলবো, যদি 0 না আসে তাহলে কিভাবে করতে হবে সেটাও আমি আলোচনা করে দেব। কে -1, 1, -1, তাহলে আসছে এখানে -1, -2, -k, প্লাস সরি মাইনাস -2, -k, -1 এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ, তারপরে -3 - k, এখানেও -3 - k, মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে, +3 + k হয়ে যাবে, এত বর্গ একক। k প্লাস মাইনাস কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, এটা ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0 বর্গ একক। অর্থাৎ
এখানে কিন্তু আগের মতোই চলে এসেছে, সরাসরি জিরো উত্তর পেয়ে গিয়েছি। তাহলে আমরা বলে দিতে পারবো যে এই তিনটে বিন্দু সমরেখা হবে। এখানে কিন্তু কে এর মান যাই বসাই, কে এর মান যদি 2 বসাতাম তাহলে প্লাস মাইনাস 2 কেটে যেত, কে এর মান যদি 10 বসাতাম প্লাস মাইনাস 10 কেটে যেত। কারণ কে এর মানের ওপর কিন্তু এই অঙ্কটা ডিপেন্ড করছে না, সেই জন্য কে এর যে কোনো মানের জন্যই কিন্তু এটা জিরো আসবে। মনে কর এখানে আমার কাটলো না, যদি না কেটে এই অংশটা যদি আমার এরকম চলে আসতো যে এইটা ক্যালকুলেশন করে আমি এই মানটা পেয়েছি যে কে প্লাস 2 পেলাম মনে কর, তাহলে যদি এই বিন্দু তিনটি সমরেখা হতে হয় তখন কিন্তু এর মানটা ইজিক্যাল টু 0 হতে হবে, তবে জিরো। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কে ইজিক্যাল টু শুধুমাত্র -2 বসালে জিরো হবে, না হলে হবে না। তাহলে -2 বসালে ক্ষেত্রফল জিরো হবে, অর্থাৎ সমরেখা হবে। আর -2 যদি ছাড়া যদি অন্য মান বসাই তাহলে বিন্দু তিনটি সমরেখা হবে না, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো। কিন্তু বইতে তোদের যে অঙ্কটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা উত্তর লিখব কে এর যে কোনো মানের জন্যই, কে এর যে কোনো বাস্তব মান, যে কোনো বাস্তব মানের জন্যই বিন্দু তিনটি সমরেখা হবে। ওকে, প্রদত্ত বিন্দু তিনটি সমরেখা হবে, বোঝা গেল। নেক্সট আসছি দেখ, যে এখানে বলেছে দুটো বিন্দু সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তার মানে 4 দাগের অঙ্কটা যেটা বলেছে যে দুটো বিন্দু বলেছে, একটা হচ্ছে 1,2, আমি বলে দিচ্ছি অঙ্কটা করে দেওয়ার দরকার হবে না। এই দুটি বিন্দু সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী, তার মানে এই বিন্দু দুটি সরলরেখা যদি এটা হয়, এর ওপর মূল বিন্দু রয়েছে আমায় দেখাতে হবে। অর্থাৎ এই বিন্দুটা এবং এই মূল বিন্দু, এটা 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর বিন্দু, আর এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু মানে হচ্ছে 0,0। এই তিনটে সমরেখা দেখাতে হবে, অর্থাৎ একই রকম ভাবে ক্ষেত্রফল 0 দেখাবো, দেখালেই আমি বলতে পারবো যে সত্যি বিন্দু তিনটি সমরেখা হবে। 5 দাগের যে অঙ্কটা বলেছে ওটাও পারবি। 5 বলে দেওয়া রয়েছে, দেখ 5 এখানে বলেছে যে প্রমাণ করি যে 2,1 5,6 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু, তার মানে এর মধ্যবিন্দু, এই দুটো বিন্দু মধ্যবিন্দু বলেছে। তাহলে আগে বের করে নিই, তাহলে 2 6 4 8 হচ্ছে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 কমা 1 5, তার মানে 5 আর 1 6, 6/2 করলে 3, অর্থাৎ 4,3 হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এটা আমাকে দেখাতে বলেছে এই দুটি বিন্দুর মধ্যবিন্দু, অর্থাৎ এইটা এবং এই বিন্দুটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের ওপর অবস্থিত, অর্থাৎ এই বিন্দু -4, -5 আর 9,8 এই বিন্দু তিনটে সমরেখা আমাকে দেখাতে হবে, সমরেখা দেখাতে হবে। অর্থাৎ এই তিনটে বিন্দু দ্বারা ক্ষেত্রফলটা 0 দেখাবো। ক্ষেত্রফল যদি 0 হয় তখন আমি বলবো বা লিখবো অতএব বিন্দু তিনটি সমরেখা। 1 নম্বর, অর্থাৎ এই বিন্দু এই বিন্দু এই বিন্দু সমরেখা, অর্থাৎ এই বিন্দু দুই সংযোজক রেখাংশের মধ্যবিন্দু এই বিন্দু দুটি সংযোজক রেখাংশের উপর অবস্থিত হবে। এটা আমরা ওয়ান ডে করে নিতে পারবো। ওকে, আচ্ছা 6 দাগের যে অঙ্কগুলো বলেছে, দেখ এখানে 6 দাগের যে অঙ্কগুলো রয়েছে, 6 1 আর 2 দুটো অঙ্ক রয়েছে। এখানে 4টে বিন্দু দিয়ে চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। প্রথম অঙ্কটা একটু বলে দিচ্ছি, 4টে বিন্দু হচ্ছে 1,1 3 4 5 - 2 এবং 4 - 7। 4টে বিন্দু ওই আগে যেমন সাজিয়েছিলাম 1 1 3 4 5 - 2 4 - 7 এবং 1,1। তাহলে লিখবো এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু চারটি দ্বারা সংযোজক যুক্ত করলে যে চতুর্ভুজটি উৎপন্ন হয় তার ক্ষেত্রফল সমান বলে লিখলাম হাফ ফার্স্ট ব্র্যাকেট
4 একে 4, এই যে 4 একে 4, 3 দুগুণে -6, 5 হাতে -35, আর 4 একে 4 প্লাস মাইনাস 3 একে 3, 5 4 20 প্লাস 4 দুগুণে -8, -7, 7 একে -7, এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ। ক্যালকুলেশনটা করে নিতে পারবি, ঠিক আছে? ক্যালকুলেশনটা করে নে। 4 আর 4 8, 8 থেকে 6 বাদ দিলে 2, -33, মাইনাস 20 আর 3 23, 23 থেকে 15 বাদ দিলে 23, 23 থেকে 15 বাদ দিলে হচ্ছে এখানে 5 আর 3 8, ঠিক আছে? এত বর্গ একক। 33 প্লাস 8 ইজ ইকুয়াল টু 41। আমি প্লাস লিখলাম, দুটোই মাইনাস আছে, যোগ হবে, -41 হবে, মডুলাস রয়েছে বলে +41/2 ইজ ইকুয়াল টু 20 পূর্ণ 1/2, এত বর্গ একক বা 20.5 উত্তর হবে। আচ্ছা, 7 দাগের যে অঙ্কটা রয়েছে দেখ, সাতের দাগে যে অঙ্কটা রয়েছে, এবিসি ত্রিভুজের 3টি স্থানাঙ্ক দেওয়া রয়েছে। ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি এবং এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে আমার একটা ত্রিভুজ বলে দেওয়া রয়েছে, এ বি সি একটি ত্রিভুজ। এ বিন্দু স্থানাঙ্ক 3 4, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -4,3, আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 8 -6। এদের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আর একটা বলেছে এই এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার মানে এই যে লম্ব অঙ্কন করলাম, হ্যাঁ, এই এডির দৈর্ঘ্য কত হবে, এই বাহুটার দৈর্ঘ্য, এটা হচ্ছে এডি লম্ব, এই এডি লম্বটার দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল কত হবে, ওই একই রকম ভাবে বিন্দুগুলো পাশে রাফে লিখে নিবি, হ্যাঁ, রাফেই করবি, এটা দেখানোর প্রয়োজন নেই। 3 4 -4 3, 8 -6 3 4, তারপরে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ, 3 3 9, 4 6 24, 4 8 32, মাইনাস 4 দুগুণে 8, মাইনাস 4 4 16, সরি, 3 8 24, আর হবে এখানে 3 6 প্লাস 18, ঠিক আছে, 3 6 প্লাস 18, সরি এটা -18 হবে, -6 -3 -18, এত বর্গ একক ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, এটা যোগ করে আসছে 65, 4 2 6 5, 3 2 5 রাখে 6, 65 মাইনাস, এখানে যোগ করলে আসছে 24, 18 আর 16 34, -34 প্লাস 24 ইজ ইকুয়াল টু -10 ইজ ইকুয়াল টু, এটা 75 হয়ে যাবে, 65 মাইনাস আমাদের প্লাস 75 ইজ ইকুয়াল টু 75/2, এত বর্গ একক। এত বর্গ একক হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল পেলাম। এবার এই দৈর্ঘ্যটা, লম্বটার দৈর্ঘ্য, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে বিসি, ইন্টু উচ্চতা এডি,
এটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এইটা ইজ ইকুয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে 75/2 হবে 75/2। এখন বিসি তো আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বিসি ইজ ইকুয়াল টু পাশে বের করে নিই, হ্যাঁ, -4 -8 স্কোয়ার প্লাস 3 -6 মানে +6 হয়ে যাবে, 3 + 6 হোল স্কোয়ার এত একক ইজ ইকুয়াল টু 144 প্লাস 25 একক, সরি 81 একক, 6 3 9 9 9 81 ইজ ইকুয়াল টু 225 রুট অফ 225 ইজ ইকুয়াল টু 15 হবে। অর্থাৎ আমরা এখানে যদি হাফ ইন্টু 15 ইন্টু এডি ইজ ইকুয়াল টু 75/2, বা আমরা লিখতে পারবো এডি ইজ ইকুয়াল টু হবে 75/2 ইন্টু ওপরে 2 যাবে, নিচে 15 আসবে, 2 2 কেটে গেল, 5 15 75, অর্থাৎ 5 একক, অর্থাৎ লম্বের একক হচ্ছে 5 একক। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। এর পরের দিনকে আমি আরো কিছু প্রশ্ন এখানে রয়েছে, আমি 7 পর্যন্ত করালাম, অর্থাৎ 275 পাতায় তোদের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হলো। 276 পাতায় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু করার চেষ্টা কর এরই মধ্যে, যাদের হয়ে যাবে। 276 পাতায় 8 9 10 তিনটে প্রশ্ন রয়েছে, প্লাস এখানে 11 এবং 12 এই এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো অবশ্যই একটু ভালো করে করে নিস। আমি আরেকটা ক্লাস নেব এর ওপর, তখন তোরা মিলিয়ে নিবি যে ঠিকঠাক করতে পেরেছিস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল।